গত ৮ বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করত, সেদিন সে হঠাৎ করেই বলে উঠল সে নাকি আমার বাসায় আর থাকবে না। কিন্তু যাওয়ার আগে সে যা করলো তা আমার পুরো জীবনটাকেই উল্টে দিল। সে যাওয়ার আগে আমার হাতে খুবই শক্ত এবং মোটা একটা খাম ধরিয়ে দিল। ভিতরে গুনে দেখি এই ৮ বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব আছে, ১ টাকাও কম নেই। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে গলা নিচু করে বলল, আফা, আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না। একটা কথা যে আমার বলে যেতেই হবে, না বলে গেলে আমার বুকটা শুধু পুড়বে। বড় ঘরের আলমারির যে দরজাটা, ওটা কিন্তু পেরেক মারা না, ওটা খোলা যায়। আমি কিছু বলার আগেই সে ব্যাগটা কাঁধে নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। তার বলা কথাটা আমার মাথার ভিতর শুধু ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরো দেওয়াল জুড়ে বানানো, 6টা দরজার সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। সেই জায়গাটার পেছনে একটা কাঠের কোট আছে, সেটা আমি জানি। 2 বছর আগে আমি একবার নাড়তে গিয়েছিলাম। রাশেদ আমাকে বাধা দিয়ে বলেছিল ওটা নাড়িও না, আলমারিটা ধরে রাখার জন্য একটা পেরেক মারা আছে। কিন্তু আজ কথাটা শোনা মাত্রই বুকের ভিতর কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে তাকিয়ে ভালো করে দেখলাম, কই পেরেক মারা তো নেই, একটা ছোট ছাপ বোতাম। সেখানে আস্তে করে একটা চাপ দিতেই দরজাটা খুলে গেল। ভিতরে একটা কালো চামড়ার ব্যাগ। ব্যাগটা দেখে আমার হাত কাঁপছিল। ভিতরে খুলতেই প্রথমে একটা মোবাইল ফোন। লক চাইলো। আমি রাশেদের জন্ম তারিখটা দিলাম, ভুল। তারপর আমাদের বিয়ের তারিখটা দিলাম, তাও ভুল। তারপর একটা স্পেশাল দিনের কথা তারিখ ছিল, ওটা দিলাম, তাও ভুল। তারপর আমার মনে পড়লো রাশেদ একটা পাসওয়ার্ডের কথা বলেছিল, ওটা দিলাম। তারপর মোবাইলটা খুলে গেল। আমার বুকের ভিতরটা ধক করে উঠলো। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। ভিতরে ঢুকতেই প্রথমে চ্যাট পিন করা ছিল, নাম লেখা ছিল প্রাণ। শেষ চ্যাটিং ছিল গত রাত 8টায়। ওই চ্যাটিংটা লেখা ছিল, এই শোনো, আজকে তোমার ছেলে প্রথম বাবা বলে ডেকেছে, তুমি আসবে না? সাথে 1 মিনিট 15 সেকেন্ডের একটা ভিডিওটা আমি প্লে করলাম। ভিডিওটাতে ছিল ছোট্ট একটা 3 বছরের ছেলে, নীল রঙের একটা গেঞ্জি পরা। ও বলতেছে, বাবা ওটা আমাদের বাসা না। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। আমাদের বিয়ের 8 বছর, কিন্তু আমাদের কোনো বাচ্চা নেই। আমি অনেকবার পরীক্ষা করিয়েছি, আমার কোনো সমস্যা নেই। তবে রাশেদ একবারের জন্য পরীক্ষা করেনি। ও বলল যে ও ঠিক আছে। হোয়াটসঅ্যাপের ওই চ্যাটিং গুলো সব স্কোর করলাম। 3 বছরের বেশি দিন ধরে চ্যাটিং এ ছিল, আজকে তুমি আসবে না? ছেলেটার ভীষণ জ্বর। রাশেদের ঠান্ডা উত্তর, না সোনা, আজকে পারবো না, তবে কালকে ট্রাই করব। কিছু চ্যাটিং এ দেখলাম, আর তো মাত্র 2টা বছর, একটু অপেক্ষা করো, দেখতে দেখতে দেখবা বছর দুটো চলে যাবে। আমি সব কিছুই আমার তোমার নামে করে দেব। আমার হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। ব্যাগের ভিতর আরো কিছু কাগজ, একটা ফ্ল্যাটের দলিল, ঢাকার একটা অভিজাত এলাকার 1300 ফিট স্কোয়ারের একটা ফ্ল্যাট, মালিকের নাম সাবিহা, ব্যাংক স্টেটমেন্ট, প্রত্যেক মাসে ব্যাংক ট্রান্সফার 50,000 টাকা করে। গত 4 মাস ধরে একটা মাসের জন্য টাকা পাঠানো বাদ যায়নি। একটা ছোট বক্স, ভেতরে সোনার চেন, ভিতরে একটা কাগজ লেখা, শুভ জন্মদিন সাবিহা, কিন্তু আমার নাম তো তিশা। তাছাড়া সে কোনোদিনও আমাকে এভাবে ডাকে না। আমি আবার সবকিছু আগের জায়গায় রেখে দিলাম, কাপড় গুছিয়ে নিলাম, আলমারিটা বন্ধ করে দিলাম। তারপর নিচে এসে ছোপায় বসে রইলাম। রাশেদ বলেছে 9টায় আসবে। গত 8 বছর ধরে সে সপ্তাহে 4 দিন বাসায় খায় না। সে বলতো ব্যবসায়ের কাজ, কিন্তু আজ বুঝলাম সে অন্য বাসায় যেত। ঠিক রাত 9:30টায় রাশেদ বাসায়, মুখে হাসি। আমি শান্ত গলায় তাকে বললাম, আমি জিজ্ঞেস করলাম, খেয়ে এসেছো? বলল হ্যাঁ। আমি বহু কষ্টে আমার নিঃশ্বাসটা আটকে রাখলাম। সে আলমারিটা খুললো। 1 মিনিটের জন্য সে বোতামটার দিকে তাকিয়েছিল। আমার বুকটা ধক করে উঠলো। তারপর সে খুলে কিছুই বুঝতে পারলো না। তারপর সে আবার কি যেন রেখে আবার বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পর তাকে বাথরুমে বসে গান গাইতে শুনলাম। পরের দিন সকালে সে তাড়াহুড়ো করে রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি ফোন দিলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে। আমি সবকিছুই খুলে বললাম। ও সবকিছু চুপ করে শুনে আমাকে বলল, তুই ওকে কিছুই বুঝতে দিবি না, আগে সবকিছু জেনে নেই। তারপর দুপুরে নাদিয়া আমাকে মেসেজ করলো যে মেয়েটার নাম সাবিহা, বয়স 27। ওই মেয়েটা নাকি আমার স্বামীর রেস্টুরেন্টের ম্যানেজার ছিল। 6 মাস কাজ করেও কাজ বন্ধ করে দেয়। এরপর 3 মাসের মধ্যেই ওই ফ্ল্যাটে ওঠে। গাড়ি, রেস্টুরেন্ট সবকিছুই আমার স্বামীর, রাশেদের। ছেলেটার জন্ম 4 মে 2019। নাদিয়ার মেসেজগুলো পড়ে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কান্নার চাইতেও সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল অপমানের। যার সাথে এতটা বছর কাটালাম, যার ব্যবসা দাঁড় করানোর জন্য এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, নিজের সব গয়নাগাটি বিক্রি করে তার হাতে তুলে দিলাম, শেষে কিনা সফল হয়ে আমাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে তার
জীবন বানাচ্ছে। তারপর আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম, আমি কি সত্যি সত্যি এতটাও অপ্রয়োজনীয় হয়ে গেছি? আমি দুপুর 2টার দিকে গাড়ি নিয়ে বের হলাম সোজা সেই এলাকায়। ঠিকানা ধরে সেই বাসার সামনে গিয়ে দাঁড়ালাম, ডোরবেল চাপলাম। ভিতর থেকে ছোট্ট একটা কণ্ঠ, মা মা কে জানি এসেছে। আমার বুকের ভিতরটা জমে গেল, আমি তাও দাঁড়িয়ে রইলাম। তারপর আস্তে আস্তে দরজাটা খুলছে। দরজাটা ধীরে ধীরে খুলতেই সময়টা যেন থেমে গেল। একটা মেয়ে, মাঝারি ধরনের গড়ন, ফ্যাকাশে মুখ, ক্লান্তি ভরা চোখ আর সতর্কতা, দরজার ফাঁকে তাকিয়ে আছে আমার দিকে। এই সেই ছাবিহা। আমার চোখ দুটো 1 মিনিটের জন্য আটকে গেল। আমি কিছু বলার আগেই ভেতর থেকে ছোট্ট একটা ছেলে দৌড়ে এলো। ছাবিহার পায়ের কাছে এসে দাঁড়ালো, তার চোখ ভরা কৌতূহল, মুখে হাসি। মা এটা কে? কিছুক্ষণের জন্য আমার বুকের ভিতরটা হু হু করে উঠলো। সাবিহা ওর মাথায় হাত রেখে বলল, ভিতরে যাও বাবা, আমি আসছি। ছেলেটা একটু তাকিয়ে থেকে ভিতরে চলে গেল। তারপর আমি ঠোঁট ভিজিয়ে বললাম, আমি তিশা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তারপর সে সবটাই বুঝে গেল। তার মুখের রংটাও বদলে গেল, কিন্তু সে দরজাটা বন্ধ করলো না, বরং একটু সরে গিয়ে দাঁড়িয়ে বলল, ভিতরে আসো। আমি অবাক হলাম। আমি ভাবছিলাম হয়তো সে চিৎকার করবে, নয়তো রাগারাগি করবে, আর তা না হলে দরজাটা অন্তত বন্ধ করে দিবে। আমি ভিতরে ঢুকলাম। ফ্ল্যাটটা খুবই যত্ন নিয়ে সাজানো। দেয়ালে ছবি, ছোপার পাশে খেলনা সাজানো আছে। আমার চোখ দুটো নিজের থেকে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। হঠাৎ করে একটা ছবি আমার চোখে পড়লো। ছবিটাতে ছিল রাশেদ, পাশে ছাবিহা, আর সামনে ছোট্ট সেই ছেলেটি। একটা পরিবার, ছোট্ট একটা পরিবার, মুখে কত সুন্দর হাসি। আমার দৃষ্টিটা সরিয়ে নিলাম। ছাবিহা শরবতের গ্লাসটা সামনে রাখলো, তার হাতটা কাঁপছিল আমার মতোই। আমি গ্লাসটা ধরলাম, কিন্তু শরবতটা খেলাম না। আমি শান্ত গলায় বললাম, কতদিন? সে মাথা নিচু করে বলল, 4 বছর। আমার বুকের ভিতরটা কেউ যেন মোটু করে চেপে ধরলো। তাকে বললাম, তুমি জানতে না সে বিবাহিত? সাবিহা মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি হালকা হাসলাম। সাবিহা তখন বলল, আমি ভাবতে পারিনি যে আমি প্রেগনেন্ট হয়ে যাব, কিন্তু যখন জানলাম সে বলেছিল সবটা ঠিক করে দিবে, আপনাকে নাকি ছেড়ে দিবে, আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবে। ওর কথাগুলো শুনে আমার বুক ভারী হয়ে আসলো। সাবিহা আরো বলতে লাগলো যে সে বলেছিল তার আরো সময় লাগবে, তার ব্যবসা দাঁড় করাতে অনেক কিছু করতে হবে, আর বলল সবকিছু ঠিকঠাক করে আপনাকে ছেড়ে দিবে। তাছাড়া আপনি এখন অসুস্থ, এই মুহূর্তে আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। আমি ফিস করে বললাম, আমি অসুস্থ? সাবিহা তখন বলল, হ্যাঁ, সে তো তখন তাই বলেছে। আমার কান্না আমি আর ধরে রাখতে পারলাম না। সে কখনোই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত না। আমার অসুস্থতা সুস্থতা নিয়ে তার কখনোই মাথা ব্যথা ছিল না, অথচ সে বাইরে এসে বলে আমি নাকি অসুস্থ। আমি উঠে দাঁড়ালাম। মনে হচ্ছিল আর 1 মিনিট এখানে থাকলে আমি ভেঙে পড়ব। আমি হাঁটতে হাঁটতে নিজের অজান্তে একটা প্রশ্ন করে ফেললাম, আচ্ছা ছাবিহা, তুমি কি সুখী? সে বলল, হ্যাঁ আমি সুখী, তবে আমি আরও সুখ চাই। আমি নিশ্চিন্তে একটু ঘুমাতে চাই। তারপর দরজা খুলে আমি বের হয়ে আসলাম। গাড়িতে বসে আয়নায় নিজের মুখটা দেখলাম। আজ প্রথমবার আমি নিজেকে নতুনভাবে দেখলাম, কোনো ভাঙা মানুষ হিসেবে নয়, বরং এমন একজন মানুষ হিসেবে যার সামনে শুধু এখন একটাই সিদ্ধান্ত। আমি ফোনটা বের করলাম, তারপর তাকে একটা মেসেজ করলাম, আজ রাতে একটু তাড়াতাড়ি করে বাসায় ফিরবে। কিন্তু সেই রাতটা অনেক বেশি লম্বা ছিল। ঘড়ির কাঁটা মনে হচ্ছিল থেমে রয়েছে। আমি যে আর আগের তৃষা নেই সেটা আমি ভালোই বুঝতে পারলাম। রাশেদ সেদিন 8টার আগেই বাসায় ফিরে আসলো। দরজাটা খুলে ভিতরে ঢুকতে ঢুকতেই বলল, আজকে তুমি এত তাড়াতাড়ি আমাকে বাসায় আসতে বললে কেন? আমি ডাইনিং টেবিলের কাছে ছিলাম, তাড়াতাড়ি তার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর তার চোখে চোখ রেখে বললাম, তোমার আরেকটা বাসা আছে তাই না? 1 সেকেন্ডের মধ্যে তার মুখের রংটা উদাও হয়ে গেল। কি বলছো এসব? সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আমি আমার ফোনটা টেবিলের উপর রাখলাম। ফোনটার পাসওয়ার্ড সে স্পেশাল তারিখটাই আছে। আমার হাতটা কেঁপে উঠলো। আমি ধীর গলায় বললাম, 4টা বছর তুমি 2টা জীবন একসাথে বয়ে বেড়াচ্ছ, একটা আমার সাথে আর একটা সাবিহা ও তার ছেলের সাথে। সে হঠাৎ করেই উঠে দাঁড়ালো আর বলল, শোনো তিশা, এখানে অনেক কিছু লুকানো আছে। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, না, আমার কণ্ঠ আজ ভারী। আমি আজ তোমার কোনো কথাই শুনবো না। আমি আজ শুধু তোমাকে বলবো। আমি একে একে সব বলতে লাগলাম, ফোন, চ্যাট, ফ্ল্যাট, এমনকি আজকের দেখা। তার মুখে ভয়, অপরাধ বোধ আর মুখে ক্লান্তি। সবকিছু শুনে সে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর আমাকে বলল, আমি কাউকেই হারাতে চাই না। আমি হালকা হাসলাম। তারপর বললাম, তুমি কাউকেই হারাতে চাও না, অথচ তুমি দুজনকেই হারালে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চেয়েছিলাম সময়ের সাথে সাথে সবকিছু ঠিক করে নেব। আমি বললাম, সময় আবার কার জন্য? যে গত 8টা বছর ধরে অপেক্ষা করছে, নাকি সেই মেয়েটার জন্য যে গত 4টা বছর তোমার জন্য অপেক্ষা করছে?
রাশেদ কোনো উত্তরই দিতে পারলো না। আমি গভীরভাবে একটা নিঃশ্বাস নিলাম। তুমি জানো আজকে আমি সাবিহার সাথে দেখা করে এসেছি। রাশেদ অবাক হয়ে তাকালো। তুমি ওখানে গিয়েছিলে? আমি বললাম হ্যাঁ, সাবিহা আমাকে সবকিছু বলেছে। সে তোমার বিরুদ্ধে একটা কথাও বলেনি, শুধু বলেছে সে একটু নিশ্চিন্তে ঘুমাতে চায়। তারপর রাশেদ চোখ বন্ধ করলো আর বলল, আমি খুব ক্লান্ত তিশা। আমি বললাম আমরা সবাই খুব ক্লান্ত। আমি উঠে দাঁড়ালাম, তারপর তাকে বললাম আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, একটা সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার। সে আমার দিকে তাকালো। আমি বললাম তুমি এবার সিদ্ধান্ত নাও, তুমি কার সাথে জীবন কাটাবে, কিন্তু মনে রেখো দুইটা জীবন তুমি একসাথে বয়ে বেড়াতে পারবে না। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, আর তুমি? আমি বললাম আমি নিজের জীবন গুছিয়ে নিচ্ছি। এই কথাটা বলার পর আমার বুকের ভেতর থেকে একটা বিশাল ভার নেমে গেল। আলমারির চাবিটা আমি টেবিলের উপর রাখলাম আর বললাম এই বাড়িটা আমরা দুজন মিলে গড়েছিলাম, এখানে আমি বন্দি জীবন আর চাই না। সে হঠাৎ করে আমাকে বলল, তার মানে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তার দিকে তাকালাম, বললাম আমি এই প্রথম তোমাকে ছেড়ে যাচ্ছি না রাশেদ, তুমি অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছো। আমি শুধু তোমার সেই সিদ্ধান্তটাকে মেনে নিচ্ছি। তার চোখ হঠাৎ ভিজে উঠল। এইবার আমি আর থামলাম না। পরের দিন আমি আইনজীবীর সাথে কথা বলবো। আমাদের এই সম্পর্কটা সম্মানের সহিত আমরা আলাদা হব। কোনো রাগ না, কোনো প্রতিশোধ না। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। ঠিক সে ডাক দিল, তিশা। আমি থামলাম, কিন্তু পিছনে ফিরে তাকালাম না। আমি কি সবকিছু ঠিক করতে পারি না? আমি কয়েক সেকেন্ড চুপ থাকলাম। তারপর আমি ধীর গলায় বললাম, সব ঠিক করা যায় রাশেদ, তবে সবকিছু আর আগের মতো ঠিক হয়ে যায় না। তারপর আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। কয়েক মাস পরে আমি আবার নতুন একটা বাসা নিয়েছি, যেখানে আমি আগের মতো আবার কাজ নিয়েছি। আজকে একটা বিশেষ দিন। আমি একটা গিফট নিয়ে সে পরিচিত বাসার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল চাপলাম, দরজা খুললো। সাবিহা আমাকে দেখে একটু অবাক হলো, তারপর হাসলো, একটা স্বস্তির হাসি। ভিতরে ঢুকতেই আয়ান দৌড়ে এলো। আয়ান বলল, মা কে? তখন সাবিহা বলল, তোমার খালা এসেছে। আমি হাঁটু গেড়ে বসলাম। হাই আয়ান। তখন সে হাসলো। তাকে গিফটটা দিলাম, বললাম এটা তোমার জন্য। সে আনন্দে লাফিয়ে হাসলো। আমি উঠে দাঁড়িয়ে সাবিহার দিকে তাকালাম, বললাম কেমন আছো? সে বলল অনেক শান্তিতে আছি। সেটা অনেক দিন পরে। আমি মাথা নেড়ে হাসলাম। আমরা দুজনেই জানি এই শান্তি সহজে আসেনি। দরজা দিয়ে আসতে আসতে আমি আকাশের দিকে তাকালাম। জীবনটা ভেঙে গিয়েছিল, কিন্তু শেষ হয়ে যায়নি, বরং সেখান থেকে শুরু হয়েছিল নতুন একটা উদ্যান। এখন আর কারো ছায়া হয়ে নয়, শুধু নিজের জন্য বাঁচবো।